আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসছি ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন বাইক রাইডস করতেছি। এখন আছি হানিফ ফ্লাইওভার। চলে যাব ফরিদপুর। আজকের বাইক রাইডটা হবে ফরিদপুর নিয়ে এবং ফরিদপুরের দর্শনীয় যে জায়গাগুলো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বর্তমানে আমি আছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটা রোড ধরে চলে যাচ্ছি। যাওয়ার সময় খুবই খারাপ একটা জিনিস দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। একটা ডিমের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এখানে পুলিশের গাড়ি ছিল, টহল গাড়ি ছিল। তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দেখে খুবই খারাপ লাগছে। তো তাই একটু স্লো মোশন এ নিলাম। তো এক্সপ্রেসওয়েতে সচরাচর এগুলা হয়েই থাকে। সবাই একটু সাবধানে গাড়ি চালালে এই প্রবলেমটা হয় না। তো আমরা এখন পদ্মা সেতুতে উঠে যাব। তো বাইকের যে লাইনটা আছে সেখান দিয়ে পদ্মা সেতুতে এখনো যাওয়া লাগে। বাইকের জন্য আলাদা একটা লেন করা। এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং বেস্ট মনে হয়েছে। বাইকগুলো এক সাইড দিয়ে গেলে অনেকটাই দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। তো পদ্মা সেতুতে টোল হচ্ছে বাইকের জন্য ৳১০০। তো আমরা আমাদের টাকাটা দিয়ে দিচ্ছি। ১ম এ ৳৫০ দিয়েছিলাম। কারণ আমার পিছনে যে ছিল সে বুঝেনি। পরবর্তীতে ৳১০০ দিয়ে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্বপ্নের পদ্মা সেতু হয়ে, ভাঙ্গা হয়ে ফরিদপুর। তো এটা নিয়ে আমার ২-৩ বার হলো এই পদ্মা সেতুতে আসা। ভাঙ্গা এর আগেরবার গিয়েছি কিন্তু ফরিদপুর আমার কখনোই যাওয়া হয় নাই। ফরিদপুর আমার আজকে ফার্স্ট ট্রিপ বাইক নিয়ে। তো দেখতে পাচ্ছেন পাশে সৌন্দর্য বাড়ানোর জন্য খুবই সুন্দর কিছু দৃশ্য বা সুন্দর কিছু স্ট্যাচু করা আছে ইলিশের। আর উপরে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলপথ। এটার উপর দিয়ে রেল যায়। তো এটা নিচ দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন পদ্মা সেতু। আ যারা এই রোডে যাতায়াত করে তারা তো রেগুলার জানেই। তো আমি এই পদ্মা সেতুতে এই ফার্স্ট ভিডিও দিচ্ছি। এর আগে আসছি ভিডিও করা হয়নি। তো পদ্মা সেতুটা মোটামুটি অনেক উঁচু দেখছেন একটা হেভি গাড়ি উঠতে অনেক সময় লেগে যাচ্ছিল। তো পিছনে গাড়িগুলো জ্যাম লেগে যাচ্ছিল। তো আমরা এখন পদ্মা সেতু দিয়ে যাচ্ছি। আর পদ্মা সেতুতে উঠলে আমার কাছে অনেকটা বিদেশ মনে হয়। বিদেশি একটা ফিল পাওয়া যায়। ২ পাশেই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আর এখন বর্ষার সিজন হওয়ার কারণে নদীতে মোটামুটি পানি আছে। সামনে আরো বাড়বে। কারণ পানি যত দিন আগাবে পানি আরো বাড়বে। তো পদ্মা সেতু নিয়ে কার কি ই ভাবনা চিন্তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর পদ্মা সেতুতে বাইক চালাতে খুবই ভালো লাগে। আর আজকে যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন মেঘলা। খুবই সুন্দর পরিবেশ। তো আমরা এখন পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি। পদ্মা সেতু মোটামুটি অনেক বড়। আর পদ্মা সেতু পার হয়ে আমরা ফরিদপুর যাবো। তবে পদ্মা সেতু পার হলে আপনারা আরো অনেকগুলো জায়গাতে যেতে পারবেন। সেটা হচ্ছে আপনার শরীয়তপুর, আরো যেসব জায়গা আছে এগুলো। তো পাশ দিয়ে কাজ করা হচ্ছিল। এই বড় যে গাছগুলো ছিল ওগুলো কেটে সৌন্দর্য বাড়ানোর কাজ করা হচ্ছিল। দেখতে পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর। আসলে এই রোডে বাইক চালানোটা কতটা মানি মজা লাগে সেটা না চালালে বোঝা যায় না। এত সুন্দর রোড। খুবই ভালো লাগে এই রোডে চালাতে। তো আমরা ফরিদপুরে ঢুকে যাচ্ছি। বৃষ্টি হয়েছিল। এই হচ্ছে তার আবহাওয়া। ভাই ভিতরে যাওয়া যাবে? ঢাকা থেকে আসছি ভাই। আমরা তো ভাই ঢাকা থেকে আসছি। আমরা তো ভাই বিকাল পর্যন্ত থাকবো না। এটা দেখার জন্যই ঢাকা থেকে আসছি। বিজনেস। ঢাকা কামরাঙ্গীর চর। আমার ফার্মেসির দোকান। ভাই আমরা তো মানে বাইকটাই খেয়ে যাবো, সমস্যা নেই। পায়ে হেঁটে ঘুরতে হবে তো।
মানে বাইক নিয়ে ঢুকা যাবে না? না গাড়ি পার্ক ঠিক আছে। রিভার ইনস্টিটিউট, বাংলাদেশ নদী গবেষণা। এই যে আমাদের বাংলাদেশের নদী, শুরুতেই তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজটা একটু দেখাই। এই যে তিস্তা ব্যারেজ, এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের নদী। একটু ঘুরিয়ে এবার দিয়ে এবার এই যে গাছ, সব নদীগুলা। এই যে ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্রিজ, এই যে ফারাক্কা। ম্যাপের ভিতরে যে খননগুলি দেওয়া যায় এগুলি হচ্ছে নদীর লাইন। এই হচ্ছে পুরো বাংলাদেশের আমাদের যে নদী সেটা। এই যে দিক দিয়ে কলকাতা চলে গেছে, এগুলো বঙ্গোপসাগর। আর এই যে পুরোটা সাগর, বিশাল বঙ্গোপসাগর। এটাতে সকালবেলা ঢোকার অনুমতি নাই। আমরা ঢাকা থেকে আসছি বলে আমাদের আর কি দিল আর কি, সাধারণত বিকেল ছাড়া তারা ঢুকতে দেয় না। তারপরে বললো ভাই এগুলা দেখা 20 মিনিটের ভিতর বের হয়ে যেতে। এই আমার পিছনে হচ্ছে বাংলাদেশের নদীর ম্যাপ, সব নদী আছে এখানে। আমরা এখন এটা একটু ঘুরতেছি, মানে ভালোই। শীতের দিনে বেশি ভালো লাগবে, রোদ টোদ থাকবে না। আজকে আবহাওয়াটা অনেক ভালো। আর এই যে আমার পিছনে যে একটা পানির ইয়া, তো আপনার যে সামনে দেখাই, এই যে টেকনাফ, ওই সেন্ট মার্টিন, আমাদের সেন্ট মার্টিন একটু দেখাই দিই। সেরাদ্বীপ, বান্দরবন সবই আছে। তো আমাদের বুড়িগঙ্গাটাকে একটু দেখাই দিই। ঢাকা থেকে আসছি, বুড়িগঙ্গা না দেখালে হয়? বুড়িগঙ্গাটা, তারপরে যে পাশে শেরপুর, হ্যাঁ, এই যে মাওয়া, ফরিদপুর, রাজবাড়ী সবই আছে, কুমিল্লা। এই হচ্ছে এটার ম্যাপ। বুড়িগঙ্গা, এই যে ঢাকা বুড়িগঙ্গা রিভার। তো এটা হচ্ছে বাংলাদেশের ওভারঅল নদীপথ, আসাম, ইন্ডিয়াতে। তো দেখলেন, আমরা এখন একটা খাল আছে, পুকুর আছে আর কি, ওই পুকুরের সামনে যাই, যে পুকুরটা আপনাদেরকে সাথে শেয়ার করি। আমরা এখন এই যে একটা পুকুর আছে, দেখেন রোদের কারণে কালারটা কিন্তু ভালো হয়েছে। আমরা এখন এই পুকুরটা ঘুরতেছি, ভালোই জায়গাটা, খুবই সুন্দর। তো পুকুরটা আপনাদের দেখাই। এই হচ্ছে পুকুরটা, খুবই সুন্দর করে করা। যদি একটু ভিতরে ঢুকে দেখাই, দেখেন ফরিদপুরের মতো জায়গায় এত সুন্দর জায়গা কেউ দেখাইছে কিনা কে জানে। এই যে আপনাদের জন্য চলে আসছি, দেখেন গেটটা কত সুন্দর, দুই পাশটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। এই যে ফুলগুলো খুবই সুন্দর করে করা, ন্যাচারাল, খুবই প্রাকৃতিক একটা জায়গা। এই যে এখানেও একটা পুকুর, এখানেও একটা পুকুর, ঝিঝি পোকার শব্দ হচ্ছে। তো সামনে একটা ঘাটলা দেখলাম, দেখি ওখানে আপনার নিয়ে দেখাচ্ছি।
মানে খুবই পিস, কোনো শব্দ নেই। এই যে কাঠবিড়ালি চলে গেল। মানে পাখি মানে খুবই সুন্দর কিন্তু না, না এলে কিন্তু মিস করতাম আমরা এই জায়গাটা। গাছটা দেখো, গাছটার এই যে ছায়াটা কি দিছে নিচে। বিশাল বিশাল বড় একটা গাছ। আম গাছ নাকি জাম? না, জাম গাছ হইব। হুম, ঠান্ডা এটার নিচে হরে ওরে, পুরা ঠান্ডা তো এটার নিচে। এটার নিচেই। আচ্ছা একটু শেষ পর্যন্ত দেখাই যে নদী সম্মেলন 2026 হয়ে গেছে, প্রচুর পাখি এখানে। অবয়স হুম, এই যে জায়গাটা, গাছে যে ছোট ছোট লাগানো আছে পাখির বাসার জন্য। এই যে পাখির বাসার জন্য। এই দেখেন এখানে পাখিরা থাকে। এখানে যে প্রাকৃতিক যে জিনিসগুলো ওগুলো কিন্তু পাচ্ছি আমরা। জায়গায় জায়গায় গাছ লাগানো, এই যে ফুল গাছ। খুবই সুন্দর। তো এই জায়গাটা আমরা একটু উপভোগ করি, বাতাসটা খাই, প্রচুর বাতাসও আছে। বাতাস খেয়ে তারপর আমরা বের হয়ে যাব। এই যে কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও। এই দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য নিয়ে নিলাম। কাঠবিড়ালি না এটা, একটু জুম কমাই দিই। এটাই হচ্ছে তার বাসা, কাঠবিড়ালির। ভালো লাগলো জায়গাটায় এসে। ফরিদপুর আসলে অবশ্যই এই জায়গাটায় আসবো, খুবই সুন্দর। কবি জসীমউদ্দিনের বাড়ি আর কি। আমরা এখন কবি জসীমউদ্দিনের বাড়ি থেকে পাশেই নদী। ও খাল খাল, কি ভাই করার দেখ। কবি জসীমউদ্দিন। না থামো না, কিসের টিকিট? এই ঢোকার টিকিট লাগে এই? কত, 20 টাকা করে? হুম হুম, একটা নিলে নিবো না দুইটা লাগবে? আরে একটাই রাখো। হ্যাঁ দে দুইটাই দে। এ হচ্ছে প্রবেশ পথ, 20 টাকা। আহ, এই হচ্ছে কবির নাতি মধুমালা, হচ্ছে মিউজিয়াম জসীমউদ্দিনের। কবি জসীমউদ্দিন, কবি ভাই শেষ পাত্র, আপনারা পজ করে পড়ে নিন। এই যে জসীমউদ্দিনের 1950 সালের ছবি। এটা হচ্ছে ওনার আসবাবপত্র। এখানে কবির
আত্মীয় স্বজন। ভিতরে এই খুবই পুরাতন কাপ পিরিস। তো ভিতরে দেখি আর কি কি আছে। কবি ও তার স্ত্রী 1964 সালে কমলাপুর বাসভবন। এই হচ্ছে তার বাড়ির ভিতরের পরিবেশ, খুবই ন্যাচারাল। খুবই সুন্দর, অনেক সুন্দর জায়গাটা, প্রাকৃতিক। নারী নকশিকাঁথা কেন্দ্র, হাসুমিয়ার পাঠশালা, সাংস্কৃতিক কেন্দ্র। খুবই সুন্দর না? এই হচ্ছে তার বাসভবন। আছে কবির পিতামাতা ঘর, মধুমালা বাসভবন। খুবই সুন্দর, এখানে মানুষ ছবি তুলতেছে। মধুমালা, এখানে জসিমউদ্দিনের খুবই সুন্দর একটা লেখা। আমাদের গরিবের সংসার, ঘি ময়দা ছানা দিয়ে জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না। চাউলের গুঁড়া আর গুড় এই মাত্র মায়ের সম্পদ। জসিমউদ্দিন। আমাদের গ্রাম্য ঐতিহ্য, এই যে নকশিকাঁথা, এটা ছবি, মূলত এই যে নকশিকাঁথাগুলো এরকম হয়, আমাদের গ্রাম্য যেই ঐতিহ্য সেটা। এই যে ঢেকি, এই যে আরেকটা ঘর, এখানে অনেক ছবি, কিছু বই আছে, এই যে আগের আসবাবপত্র, যে শাড়ি কাঁথা ছবি, এখানে জসিমউদ্দিনের কিছু বই। জায়গাটা খুবই সুন্দর, ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। এই হচ্ছে গ্রাম্য ঐতিহ্য, এখনো টিকে রয়েছে। এটা হচ্ছে পালকি ঘর। এই হচ্ছে পালকি। দেখি এটা, এই যে আগের পড়ার টেবিল, আটতলা। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে ছিলেন, তখন উনি পরে উনি তখন ক্লাস 9-এ পড়তেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার থাকার সময় উনি একজন নবম শ্রেণীর ছাত্রীকে কত স্মৃতি এখানে রয়েছে। বই আজকে অনেক মানুষ এখানে, খুবই সুন্দর। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, খুবই ভালো লাগবে আসলে। দেখতে পাচ্ছেন পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না।
কবির বিখ্যাত আসমানি কবিতা। এগুলো কি অনেক আগে না নতুন? যারা জানেন কমেন্টস করে জানাবেন। দেখেন এটা বোঝাই যাচ্ছে অনেক পুরাতন এই যে বোতলটা। এটা উইস্কি। নেভিয়া। এই যে কিছু মশলা আছে, এগুলো কি এই যে নিউ ইয়র্ক থেকে মনে হয় এটা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে কবির ব্যবহারের জিনিস হতে পারে, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে এত পুরানো না। প্যান্টিন প্রবি এগুলো নতুন, হয়তো কেউ দিছে এগুলো এনে এখানে রাখা দিছে, ইউজ করা হয় নাই। এই যে কাঁথা, কবির নিজের টাইপ মেশিন। কবির পোশাক জার্মানির। অনেক জিনিসপত্র, অনেক কিছু, অনেক জার্মান থেকে বিদায়। পিতা আনসার উদ্দিন স্মৃতিঘর। এখানে পুরাতন অনেক কিছুই দেখা যায়। এই যে তরোয়াল, দেখ চাকুটা খুবই পুরান। পুতুল টুতুল এগুলো অনেক। এটা ওনার বাঙালির হাসির গল্প, জার্মান অনুবাদ 2010। অনেক কিছু আছে এখানে। তরলটা অনেক পুরাতন ছিল। কবির বংশ পরিচয়টা একটু দেখাই দিই আপনাদের। এই যে কবির বংশ পরিচয়, এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। কবির দাদা সমীরউদ্দিন 1835 থেকে 1910। এই হচ্ছে কবির বংশ পরিচয়। আনসার উদ্দিন, এটা ওনার দাদা হইতে পারে। কবি নজরুল আসছিল, আইসে যে এই কথাগুলো। এটা হচ্ছে কবির বিখ্যাত একটা কবিতা, সবার সুখে, জসিমউদ্দিন। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। খুবই বিখ্যাত একটা কবিতা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কবি সেজ বইয়ের ঘর। এখানে আপনি যদি অনেক খুঁটিনাটি করে দেখতে চান, তারপর আপনার অনেক সময় লাগবে এখানে। এটা কবির মেজ ভাইয়ের ঘর। তবে ঘোরার জন্য, পিকনিক আসার জন্য খুবই সুন্দর একটা জায়গা। সুন্দর একটা বাড়ি, 1969 সাল। এইখানে বসিয়েই কবি কবর রাখালি, নকশিকাঁথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট এই লেখাগুলো লিখেছেন। এই যে দেখেন এই জায়গাগুলো, এই ঘরটা খুবই বিখ্যাত একটা ঘর কবির। চিন্তা করে দেখেন অত সালে এই জায়গাটা কিরকম লাগছিল। এত জাঁকজমক ছিল না, কিন্তু সুন্দর ছিল। এটা কি কবরস্থান না? পারিবারিক কবরস্থান এটা ওনাদের। এখানে কি কবিরে কবর দিছে?
ওই পাশে না, নাম শো দেখা যাচ্ছে ওই পাশটাতে বেশি ডালিম গাছ। এই ডালিম গাছ না, এই সেই বিখ্যাত ডালিম গাছ। ডালিম গাছের সাথে কবির কবর, এই যে এটা না? ডালিম গাছ নিচে উঠে হ্যাঁ, নাম কি কবিতাটা কি জানি, ডালিম গাছের তলে না, রাইট নাও। কিন্তু কবিতাটা অনেক বিখ্যাত। তো চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে মিউজিয়ামে ঢুকবো, আরেকটা আছে পাশে, ওইটাতে ঢুকি। পল্লিকবি জসীমউদ্দিন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্র, 20 টাকা করে টিকিট। তো ওই বড়দের টিকিটটা ছিল না দেখে আমাদের দুজনের জন্য 4টা 10 টাকার টিকিট দিছে। এই হচ্ছে আমার বাইক, আর এই হচ্ছে ভিতরে। আমরা এখন ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো যে এটার ভিতরে কি কি আছে। তো বাইকটা স্টার্ট দিয়ে দিলাম। এটার ভিতরে ঢুকতে 20 টাকা লাগে, সেটা আপনারা দেখেছেন। আমরা এখন বাইক নিয়ে ঢুকে যাচ্ছি। এখানে বাইক অ্যালাউ করে ভিতরে ঢোকার জন্য। তো দেখতে পাচ্ছেন চারপাশটা খুবই সুন্দর, গাছগাছালি এবং ন্যাচারাল পরিবেশ, খুবই খুবই ভালো লাগার মতো। তো ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। খুবই ন্যাচারালি জায়গাটা এত সুন্দর, আসলে না আসলে বোঝা যায় না। তো বৃষ্টি হওয়ার কারণে জায়গাগুলো একটু ভিজা রয়েছে। তো আমরা এই মিউজিয়ামটার ভিতরে ঢুকে গেলাম। এই হচ্ছে সামনে মিউজিয়াম। আপনাদের সামনে থেকে একটু ঘুরিয়ে আনি। এই সামনে বসার জন্য খুবই সুন্দর একটা স্পেস করা হয়েছে। আপনারা এখানে আসলে যদি অনেক মানুষ হয়, এখানে বসে একটা প্রোগ্রামও করা যাবে। দেখতে পাচ্ছেন পাশের জায়গাটা। তো আমরা আর বেশি কিছু দেখাবো না এখানে। এই যে এই জায়গাটা ঘুরে আমরা সামনে চলে যাব। এটা হচ্ছে কবি জসীমউদ্দিনের মিউজিয়াম। এটার ভিতরে অনেক কিছুই আছে। তো সামনে গিয়ে সে ব্যাপারে কথা বলতেছি। তো প্রথমে আমরা সামনে যাব, গিয়ে বাইকটা পার্কিং করব। তো কবি জসীমউদ্দিনের সম্বন্ধে আপনারা অনেক কিছুই জেনে গেছেন, আর নতুন করে বলার কিছু নেই। আমাদের একজন বিখ্যাত লেখক, কবি, আমাদের দেশের একজন গৌরব। তো আমরা এখন এই মিউজিয়ামের ভিতরে যাব। সামনে কি হয় সেটাও বলবো। তো দেখতে পাচ্ছেন মিউজিয়ামটা খুবই সুন্দর। মিউজিয়ামের ভিতরে এসি দেওয়া আছে, আর এখানে বসার জন্য কিছু চেয়ার রাখা আছে। তো সামনে যাওয়ার পর তারা টিকিট চেক করবে। তো বলে দিই, মিউজিয়ামের ভিতরে ছবি ভিডিও অ্যালাউ না। তো যে কারণে আমরা ভিতরে আর দেখাতে পারতেছি না। তো আমি যখন ভিডিও করতেছিলাম আমি জানতাম না যে এটা অ্যালাউ না। তো আমি ক্যামেরা নিয়ে চলে গেছি, কিন্তু যখন আমি হেলমেট থেকে ক্যামেরাটা রাখলাম, যখন আমি ভিতরে যাব গিয়ে ভিডিও করব, তখন তারা বলে দিল যে এখানে ভিডিও নট অ্যালাউ, ছবিও অ্যালাউ না, ছবি ভিডিও কোনোটাই অ্যালাউ না। তো আর কি ভিতরে আপনাদের দেখাতে পারছি না। তো ভিতরে জসীমউদ্দিনের অনেক ছবি, বিদেশিদের সাথে অনেক ছবি, এগুলোই দেওয়া আছে। তো এখানে টিকিটটা আমি চেক করাই নিচ্ছি। উনি টিকিটটা চেক করতেছে। তো আমি হয়তো হেলমেটটা নিয়ে ঢুকে গেলে হয়তো উনি টের পেতেন না, কিন্তু যখন এটা অ্যালাউ না, তো আমি আর ভিডিও ওইভাবে করার চেষ্টাও করিনি। আমি এখানেই থেমে গেছি। নদীর পাশে আসবার সাপ দেখবো না, তা কি হতে পারে? এই হচ্ছে ধরা সাপ, ছোট। খুবই সুন্দর একটা দৃশ্য, নদীর পরিবেশটা অসাধারণ। আকাশটা পুরো নীল। এটা হচ্ছে জসীমউদ্দিনের বাড়ির সামনের দিকে, অস্থির একটা জায়গা। এখানে না আসলে মিস হয়ে যেত। ফরিদপুরের ভিতর খুবই সুন্দর একটা জায়গা।
এই হচ্ছে জমিদার বাড়িটা, যেটা আপনারা দেখছেন, এই গেটগুলো। আমরা আসছি আজকে এমপি সাহেব, মানে এই ফরিদপুর এই আসনের এমপি, এই যে ভিতরে উনি আজকে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে জমিদার বাড়িটা, এই যে ভিতরে। এই যে সাইডটা খুবই সুন্দর। জমিদারদের বাড়ি যে কত সুন্দর সেটা, জমিদার হচ্ছে আমাদের দেশের একটা ঐতিহ্য। এত পুরনো বাড়ি, এত আগের বাড়ি, দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা। তো আমরা একটু দেখি এখানে ঘরগুলা তালা মারা, এটা একটু খোলা আছে, এমপি সাহেব আসছে এই জন্য হয়তো। এই যে এখানে খাবার ব্যবস্থা দেখেন, খুবই রাজকীয়। একটা পুকুর আছে, সেটা আপনাদের দেখাবো। আর ছবি তোলার জন্য খুবই বেস্ট একটা জায়গা, অনেক সুন্দর। এ পাশে একটা পুকুর আছে, পুকুরটা আপনাদের দেখাই। দেখেন জমিদার বাড়ি কিরকম হয়। তো আপনারা দেখলেন এই জমিদার বাড়িটা খুবই সুন্দর। আর এই জমিদার বাড়িতে যারা যারা আসছেন জানাবেন কিরকম লাগে। আজকে একটু রেস্ট্রিকশন ছিল যে এখানকার রানী নিতে আসছে, তো নদী পাশটা দিক গেলাম না। তো দেখলেন এই হচ্ছে জমিদার বাড়িটা, এই পাশটা আছে এই জমিদার বাড়ি। তো আমরা এখন একটু যে পুকুর যে পাড়টা আছে ওখানে যাব। আমি দেখাই আপনাদের এই পাশটা যে পুকুর, আর এই হচ্ছে সম্পূর্ণ জমিদার বাড়িটা। চলেন পুকুর পাড়টা দেখাই আপনাদের। তো আমার সাথে সাথে আসুন, এখন আপনাদের পুকুর পাড়টা দেখাই। এই পাশটা দিয়ে পুকুর পাড়। দেখাই আপনাদের পুকুরটা এখানকার কিরকম। জমিদারদের পুকুর, এই যেখানে একটা সাপ আছে, ওই যে এই হচ্ছে পুকুর পাড়টা। জমিদাররা এখানে গোসল করছে। তো আপনারা চাইলে এখানে এসে না নামাই বেটার, কারণ পানিগুলো তো পরিষ্কার না, এখানে আছে তবে এখানে হয়তো গোসল করার জন্য না। তো এই পুকুর পাড়টা হচ্ছে এই জমিদার বাড়ি। তো এটাই হচ্ছে এখানকার জমিদার বাড়ি। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব। সামনে একটা মসজিদ। তো এখানে আর কি কি আছে, যদি সময় পাই আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করব। চলুন আমরা আমাদের নেক্সট যে গন্তব্যস্থান সেখানে যাই। এই হচ্ছে দলার মোড় বেড়িবাঁধ, খুবই সুন্দর একটা জায়গা, নদীর পার। ওই যে পাশে একটা ব্রিজ হচ্ছে, এটা একটা রেস্টুরেন্ট, এটাতে আমরা এসে বসলাম একটু। যেখানে ট্রলার আছে, চাইলে এই ট্রলার দিয়ে নদীতে ঘোরা যায়। এই হচ্ছে পরিবেশ এখানের, বিকেলবেলা আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা জায়গা। নদীর পানি খোলা, খুবই সুন্দর ন্যাচারালি। ফরিদপুর ঘোরা শেষ, আমি এখন চলে যাচ্ছি বাসায়। পদ্মা সেতু পার করলাম। তো ফরিদপুরে আর কি কি দর্শনীয় জায়গা আছে যেগুলো আমি দেখাইনি বা আমি যাইনি, আপনারা কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই জায়গাগুলো দেখানোর জন্য। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।